হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিশিরাত। এখানে ভৌতিক ঘটনা শোনানো হয়। সকলকে স্বাগত জানাচ্ছি 17 নম্বর এপিসোডে। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করা যাক। আমি সবে উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে উঠেছি। অবশ্যই আমাকে ঘর ছেড়ে হোস্টেলে থাকতে হচ্ছে। কিছুই জানি না এখানকার পরিবেশ সম্বন্ধে। তবে কলেজ যাওয়ার পথে একটা শুনশান কবরস্থান রয়েছে। অনেকে আমাকে বলেছে রাত 10টার পর ওই রাস্তা দিয়ে পেরোতে না। আমারও কলেজ থেকে ফিরতে এত দেরি হতো না। তবে আজকে কলেজে সোশ্যাল ছিল, তাই নাচ ও গানের মধ্যে এতটাই মেতে গিয়েছিলাম যে বুঝতেই পারিনি কখন রাত 10টা বেজে গিয়েছিল। কিন্তু ওই কবরস্থানের রাস্তা দিয়ে লোকে পেরোতে না বলে আর এখন অন্য রাস্তা দিয়ে গেলে অনেক সময় লেগে যেতে পারে হয়তো, তাই তাড়াতাড়ি হোস্টেল ফেরার জন্য ওই রাস্তা দিয়ে যেতে হবে আমাকে। আমি আরও শুনেছি যে ওইখানে রাতের বেলা অনেক ভয়ানক সব আওয়াজ শোনা যায়, তবে আমি বিশ্বাস করি না। এসব আবার হতে পারে নাকি? যখন আমি হাঁটছিলাম মনে হচ্ছে কেউ যেন আমার পিছু করছে। বার কয়েক পেছনে তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই। এই এত রাতে কোন বদমাশ লোক মজাও করতে পারে, এইভাবে এগিয়ে চললাম। কিন্তু আবার কিছুক্ষণ পর মনে হলো কেউ যেন আমার নাম ধরে ডাকছে। এইবার আমি দাঁড়িয়ে পড়লাম আর চারদিকটা একটু ভালো করে পর্যবেক্ষণ করলাম। হঠাৎ কিছুটা দূরে একটা কবরস্থানের মতো জায়গা লক্ষ্য করলাম। আমার তৎক্ষণাৎ মনে পড়ে গেল লোক মুখে প্রচলিত এটাই সেই ভৌতিক কবরস্থান নয়তো। আমি কৌতূহলবশত সেই কবরস্থানের দিকে এগিয়ে গেলাম কিছুটা। হঠাৎ লক্ষ্য করলাম কবরস্থানে একটা পুরনো সমাধি থেকে ধোঁয়া বেরোচ্ছে। আমার কেমন জানি অদ্ভুত লাগছে চারপাশটা। একে অমাবস্যার রাত, তারপর গাঢ় কুয়াশার চারপাশটা কেমন যেন ঢেকে আছে, আর গভীর বনের শেয়ালের ডাকছে হুক্কা হুয়া করে। খানিকক্ষণ বাদে সেই সমাধির মাটি দেখলাম আস্তে আস্তে করে আগলা হতে যেতে লাগলো। আমি কিছুটা ঝুঁকিয়ে ওঠার আগেই এক নরকঙ্কাল আমার সামনে দাঁড়িয়ে উঠল সমাধি থেকে। আমার শরীরটা কেমন যেন অবশ হয়ে আসছে। আমি হাত পায়ে কোনো জোর পাচ্ছি না। সেখান থেকে পালানোর চেষ্টা করেও কঙ্কালটি তখন এক ভয়ঙ্কর অট্টহাসি দিয়ে বলে উঠল, আমায় বৃথা পালানোর চেষ্টা করো না। আমি যতক্ষণ না চাইব তুমি কোথাও পালাতে পারবে না। আমি তখন বাধ্য হয়েই ওখানেই দাঁড়িয়ে রইলাম। কঙ্কালটা আমার সাথে কথা বলতে চায় বুঝলাম। তারপর কঙ্কালটা তার সাথে ঘটে যাওয়া অস্বাভাবিক রহস্যজনক মৃত্যুর ঘটনা আমাকে বলতে শুরু করলো। যে কয়েক বছর আগেকার ঘটনা। তারা শুভ, রাহুল, সুস্মিতা আর আমি অনিকেত। আমরা 4 জন বন্ধু। সেই স্কুল জীবন থেকে অনেক ভালো ফ্রেন্ড ছিলাম। আমাদের মধ্যে সবকিছু ভালোভাবেই চলছিল। একদিন এক পার্টিতে আমরা 4 জন বন্ধু একসাথে গিয়েছিলাম এবং নাচ গান করছিলাম সেখানে। আমি আর সুস্মিতা নাচের দিক থেকে একটু ভালোই ছিলাম, তাই আমরা দুজন একসাথে নাচলে সবাই আমাদের বেস্ট কাপল পার্টনার হিসেবে দেখতে, আর রাহুল আর শুভ ভালোভাবে মেনে নিতে পারতো না কখনো এটা। একদিন সুস্মিতার জন্মদিনে সুস্মিতা কোনো কারণবশত শুধুমাত্র আমাকে একা জন্মদিনের পার্টিতে ইনভিটেশন দিয়েছিল, কিন্তু আমার আর 2 বন্ধু রাহুল আর শুভকে ডাকেনি। তারা এই খবরটা জানতে পেরেছিল আমার এক শত্রুর মুখ থেকে। তখন তারা আমাকে মেরে ফেলার পরিকল্পনা করে, কারণ আমার মত শুভ আর রাহুল চেয়েছিল যে সুস্মিতা শুধু আমাকে একা নয়, ওদেরকেও প্রাধান্য দিক। কিন্তু ওরা সেটা সুস্মিতার থেকে না পাওয়ার জন্য তারা আমাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা করে। এক অমাবস্যার রাতে, দিনটা ছিল 25শে ডিসেম্বর 2015 সাল। রাহুল আমাকে সকালবেলা ফোন করে বলে তার জন্মদিনের উপলক্ষে একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছে শহর থেকে তুলনামূলকভাবে একটু দূরে একটা ফার্ম হাউসে। ঠিক সময় তারা আমাকে পিক আপ
পড়তে আসবে বলে জানিয়ে দেয়। আমিও সেই মতো ভালো একটা গিফট কিনে রেডি হয়ে বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকলাম ওদের আসার অপেক্ষায়। ওরা ওদের ঠিক সময় মতো আমাদের বাড়িতে এসে আমাকে নিয়ে যায়। প্রথম দিকে সব ঠিকঠাকই চলছিল, আমরা মজা আনন্দ করে যাচ্ছিলাম গাড়িতে, গান শুনতে শুনতে। গাড়িটা চালাচ্ছিল রাহুল। হঠাৎ একটা জায়গায় আমরা গাড়ি থামিয়ে চা খাওয়ার জন্য নামি। আমার ভালো লাগছিল না বলে আমি গাড়িতেই ছিলাম, আর ওরা দুজন নিচে নেমে চা খাওয়ার জন্য আমায় মাথাটা একটু ধরেছিল বলে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ সারা শরীর জ্বালা জ্বালা করে ওঠার জন্য সেই চোখ খুলেছি, তখন দেখি পুরো গাড়ি দাউ দাউ করে বীভৎসভাবে জ্বলছে। আর গাড়িটাতে শুধু আমি একাই ছিলাম। রাহুল আর শুভ বাইরে দাঁড়িয়ে অট্ট হাসিতে ফেটে পড়ছে। আমি ওদের কাছে আর্তনাদ করে চলেছি, বাঁচাও বাঁচাও, কিন্তু তারা বাঁচাতে এলো না, বরং আমায় ওভাবে একা ফেলে দিয়ে চলে গেল তারা। একটা সময় পর আমার চোখ বন্ধ হয়ে গেল এবং আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। আর আমি তখনই সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার এই খুনের বদলা অবশ্যই নিয়ে ছাড়ব। তখন আমি সব শুনে বললাম, তাহলে তুমি বলো, এখন কিভাবে তুমি তোমার খুনের বদলা নিতে চাও ওদের থেকে? তখন কঙ্কালটা বলল, আমি তোমার শরীরে ঢুকে ওদেরকে আমার মতন পুড়িয়ে মারতে চাই। আমি বললাম, তাহলে তাই হোক। এটা বলার পরেই কঙ্কালটা আমার শরীরে ঢুকে গেল এবং আমি এক অশরীরী নির্দেশ গেলাম প্রথম রাহুলের বাড়িতে। তারপর রাহুলের সাথে কিছুটা সময় ভাব জমিয়ে রাহুলকে শুভর বন্ধু বলে পরিচয় দিয়ে একটা রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার জন্য রওনা হলাম। এবং আমার মাঝ রাস্তায় পৌঁছতেই এক গভীর খাদের ধারে গাড়িকে নিয়ে গিয়ে আমি গাড়ি থেকে লাফ দিয়ে নেমে গিয়ে রাহুল সমেত গাড়িটিকে গভীর খাদে ফেলে দিলাম। এবং এতে কঙ্কালটার প্রথম বদলা সম্পূর্ণ হলো। তারপর দ্বিতীয় দিন শুভর কাছে গিয়ে শুভকে রাহুলের মৃত্যুর খবরটা দিয়ে দিলাম। শুভ এটা শুনে খুবই কষ্ট পেল এবং একটু ভয়ও পেল। আমি শুভর বন্ধুত্ব পাওয়ার জন্য তাকে সান্ত্বনা দিলাম, রাহুলের ব্যাপারে ভালো কিছু কথা বলে তারপর শুভকে রাহুলের মৃতদেহের কাছে নিয়ে যাওয়ার জন্য রওনা হলাম। কিছু দূর যাওয়ার পর আমাদের গাড়িটা সেই কবরের সামনে এসে খারাপ হয়ে গেল। আমরা গাড়ি থেকে নেমে দেখতে গেলাম কি হয়েছে। আর সেই সময় আমি একটু টয়লেট করতে যাওয়ার নাম করে দূরে সরে গেলাম। আর সেই সময় কঙ্কালটা এসে শুভর সামনে হাজির হলো। এটা দেখে শুভ তখন ভয়ে কোথায় যাবে ভেবে পেল না। তখন কঙ্কালটা এসে শুভকে বললে, কি রে শুভ, আমাকে মেরে ফেলে তোদের কি লাভ হলো? আমার তো খুব ভালো বন্ধু ছিলাম, তাও সুস্মিতার জন্য আমাকে মেরে ফেললি। এইভাবে আমি তোমার কি ক্ষতি করেছিলাম? শুভ তখন বলল, আমাকে ক্ষমা করে দে অনিকেত, আমার খুব বড় ভুল হয়ে গেছে। তখন কঙ্কালটা বলল, এখন ক্ষমা চেয়ে আর কোনো লাভ নেই, তোকে শাস্তি পেতেই হবে। এই বলে সে শুভকে টানতে টানতে কবরের ধারে নিয়ে গেল এবং শুভর গলা কেটে তাকে হত্যা করলো। আর এইভাবে কঙ্কালটার সম্পূর্ণ বদলা সম্পূর্ণ হলো এবং সে সারা জীবনের জন্য মুক্তি পেয়ে গেল। আর আমি নিশ্চিন্তে বাড়ি ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের ঘটনা পাঠাতে হলে নিশিরাত05@gmail.com ঘটনা লিখে পাঠান। ধন্যবাদ।